This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যে নিউটন কি কোথাও মিনি বাংলাদেশে পরিণত হয়েছে, কারণ একের পর এক ডেরার হদিশ পাওয়া যাচ্ছে। এসআইআর আবহে আবারও বাংলাদেশি ডেরার হদিশ। এবার বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পূর্বপাড়া, ঘুনি, আটঘরার পর এবার উদয়নপল্লীতে বাংলাদেশিদের ঘাঁটি। এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি করে উধাও বহু অনুপ্রবেশকারী। যদিও এলাকার মানুষ তারা কিন্তু বলছেন যে এখনো রয়েছে, কিন্তু তারা ঘাপটি মেরে রয়েছে। টিভি9 বাংলার গোপন ক্যামেরায় স্বীকারোক্তি স্থানীয় বাসিন্দাদের। নিউ টাউনের উদয়নপল্লী এই বাড়িতে বাংলাদেশি নাগরিকরা ছিলেন, তবে এসআইআর আতঙ্কে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। এরকম অনেক বাড়িতে তালা রয়েছে, তবে অনেকেই বাংলাদেশি নন, কিন্তু এই বাড়ি সেটা কিন্তু বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তারা কিন্তু এসআইআর আতঙ্ক শুরু হবার পর বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। এরকম প্রচুর বাংলাদেশি গোটা নিউ টাউন জুড়ে কিন্তু এসে বসবাস শুরু করেছিলেন এবং স্থানীয় লোকরাই বলছেন এই বাড়িতে বাংলাদেশি ছিলেন, তবে এখন বিক্রি করে পালিয়ে গিয়েছেন। আরও একাধিক বাড়িতে তালা রয়েছে, তবে তারা কর্মসূত্রে বাইরে গিয়েছেন এমনটাই দাবি স্থানীয়দের। এই উদয়নপল্লী আমরা পুরোটা ঘুরে দেখলাম এবং এই উদয়নপল্লীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অস্থায়ী বাড়ি এবং সেখানে তালা ঝুলছে। ফলে সন্দেহ হচ্ছে যে সেখানে কি বাংলাদেশি নাগরিকরা ছিলেন, যারা এখন এসআইআর আতঙ্কে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাচ্ছেন। তবে এলাকার স্থানীয়রা স্থির করে দিচ্ছেন এই বাড়িতে বাংলাদেশি নাগরিক ছিলেন, বিক্রি করে তিনি পালিয়ে গেছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, উদয়নপল্লী, কলকাতা। কোনটা বাংলাদেশে? এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আর বাকিরা সব আমাদের দেশে কাজে আছে সব। এটা বাংলাদেশ ছিল, এটা বাংলাদেশ ছিল। অর্থাৎ উদয়নপল্লীর নতুন পাড়ার সন্ধান দিলাম আমরা নিউ টাউনে। রাতারাতি খালি হয়ে যাচ্ছে বাংলাদেশিদের ডেরা। সুর চড়াচ্ছে বিজেপি। ভারত ধর্মশালা নয়, অবৈধ বাসিন্দাদের নাম বাদ যাবে, মন্তব্য সুকান্ত মজুমদারের। তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, দাবি দিলীপ ঘোষের। যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছি তাদের নামটা কেটে যাবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারতে গিয়ে একটু থেকে এসে ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ তাদের জন্য, যারা ভারতের নাগরিক তারা থাকবেন। যা খবর পাচ্ছি ওই 98 জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে, কয়েক হাজার বেরিয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে। অবৈধ নাগরিকরা এই দেশে থাকবে কেন? আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর। তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তোর সুবিধা না পেতে পারে। এখন টিএমসির লোকেরা চেঁচামেচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেবো, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভরসা করতে পারছে না। আর যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে, আর এটা যত বেশি হয়, যত তাড়াতাড়ি হয়, তত ভালো হবে দেশের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ, আপনি দুজনেরই বক্তব্য শুনলেন, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। আপনাদের রিয়াকশন কি? ঠিকই বলেছে, অবৈধ নাগরিকরা এদেশে এমনি থাকবে কেন? তারা বিজেপির এমএলএ হয়ে থাকবে। যেরকম স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের এমএলএ, যার বার্থ সার্টিফিকেট রয়েছে বাংলাদেশে। অসীম সরকার, যার বাড়ি বাংলাদেশে। নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বাংলাদেশি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে আজকে পশ্চিমবাংলার ইনচার্জ, বিপ্লব দেব, যে বাংলাদেশি। তারা বিজেপিতে আসবে, বিজেপির এমএলএ হবে, মন্ত্রী হবে, কেউ মুখ্যমন্ত্রী হবে। তারা ভারতবর্ষে জামাই আদর করে থাকবে। আর মাঝখান থেকে বলি হবে মতুয়ারা, বলি হবে আদিবাসী, তপশিলি, জাতি উপজাতি, এসসি, পাগল, ভক্ত, গোসাইরা। যে বিস্তীর্ণ রানাঘাট, বনগাঁ, এমনকি বালুরঘাট লাগোয়া জায়গা, হিন্দু শরণার্থীরা তো বছরের পর বছর এসছেন, তাদের ভোটে বিজেপির ভোট ব্যাংক বেড়েছে। আজকে সেই শরণার্থীদের বলছে কাগজ দেখাও, নইলে ঘাড় ধাক্কা দেবো, নইলে ডিটেনশন ক্যাম্প। আজকে তাই অসীম সরকার বিজেপির এমএলএ বলতে হচ্ছে বিজেপিকেও ছেড়ে কথা বলবো না, আমাদের বলতে হচ্ছে না, বিজেপির মধ্যেই বিক্ষোভ। মতুয়ারা অনশনে বসছে। আগামী 2026-এ বিরোধী দল হওয়ার সংখ্যাটুকুও পাবে না ভারতীয় জনতা পার্টি। অনেক ধন্যবাদ। ফুল খিলে হে গুলশান। গুলশান কলোনিতে অনেক ফুল আছে, কিন্তু তাদের পরিচয় নিয়ে দ্বন্দ্ব আর ধোঁয়াশা আছে। এখানে জনসংখ্যা প্রায় 2 লাখ, অথচ ভোটার মাত্র 4000। কি বলবেন এটাকে? বলুন তো, দুধে জল না জলে দুধ?
এই কসবার মুক্তাঞ্চলে অনেক বহিরাগতর খোঁজ পাওয়া যাচ্ছে এসআইআর আবহের মধ্যে, আর তারা এখানকার বসবাসকারী, এখানকার বাসিন্দা নন। আর সেই এসআইআর শুরু হতেই এরা এখন কোথায়, এই কসবার গুপ্তধনেরা ঠিক কোথায় রয়েছে, দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে। খড়ের গাদা থেকে সুচ খোঁজা বরং এর থেকে সোজা। গলিগুজি ঘিঞ্জির মধ্যে শয়ে শয়ে হাজারে হাজারে লোক, কিন্তু তার মধ্যে ভোটার কোথায়? এই যে গুলশানে গড়মিল, প্রায় সবাই বাইরের লোক। কারো বাড়ি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে, কেউ উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, কেউ আবার কয়েকশো কিলোমিটার দূরের বিহারের নওদার। কসবার গুলশান কলোনিতে এসআইআরের ছাঁকনি শুরু হওয়ার পর চক্ষু চড়ক গাছ বিয়েলো, কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম? কোথায় ভোটার? এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই। ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে। অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। এখন তো 300 ফর্ম আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আবার 300 ফর্ম আসবে, ওর মধ্যে চেক করব, আরও 10টা হতে পারে, না 5টা হতে পারে। ভোটারের সাক্ষাৎ পেতে বহিরাগতদের হদিশ গুলশান কলোনির অলিগলিতে। কসবা বিধানসভার গুলশান কলোনিতে রয়েছে 301, 302, 303 পার্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই এলাকায় কোনো বুথ নেই। ভোটারদের যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরের চৌবাগায়। কলকাতা পুরসভার তথ্য বলছে গুলশান কলোনিতে 1,85,000 মানুষের বাস, কিন্তু নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এর মধ্যে ভোটার 3,200-র বেশি। অর্থাৎ যত লোকের গুলশান কলোনিতে বাস তার 2% কম ভোটার। এমন উদাহরণ তো হাতে নাতে। हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग 2024 में। लोग जैसे शादी हुए तो इधर ही है। हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। এমনই অনেক মুখ রীতিমতো ঘিরে বসেছেন গুলশান কলোনিতে, আর তার জেরেই নাকি যত দুষ্কর্ম। কিন্তু কেউই প্রায় ভোটার নয়, এবং সেটা বছরের পর বছর, দশকের পর দশক ধরে। একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। বিরোধীরা বলছে এরপর বহিরাগত যোগের অভিযোগ ওড়াতে পারবে শাসক দল। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। গুলশান কলোনি যে ওয়ার্ডে, সেখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নানা যুক্তি তৈরি। গুলশানে হয়তো 1-2জন আছে, তো তার মানে এই নয় যে গুলশান কলোনিতে প্রত্যেকেই একই রকম বলে দাগিয়ে দেওয়া যাবে। গোলমেলে গুলশানে বিন্দু বিন্দু দিয়ে কি ভোটারের সিন্ধু হবে? এসব শুনে মিটিমিটি হাসছে তথাকথিত বাসিন্দারা। গুলশানের গুপ্তধন মিলবে কবে? সায়ন্ত ভট্টাচার্য ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। সেই এসআইআর আবহে এবারে মাথায় হাত এক বৃদ্ধের। 71-এর পর বাংলাদেশ থেকে এই দেশে তিনি চলে এসেছেন। চলে আসলেও এখনো পর্যন্ত তার কোনো রকম ভোটার কার্ড হয়নি, যে কারণেই সমস্যায় পড়েছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন। সুব্রতোষ, এই বৃদ্ধের নাম তো ভোটার তালিকায় নেই, তার পরিবারের সদস্যদের নাম কি রয়েছে? হ্যাঁ দেখো, পরিবারের সদস্যদের তার ছেলেদের নামও কিন্তু রয়েছে, কিন্তু তার বাবাদের নাম কিন্তু ভোটার তালিকা আজ পর্যন্ত ওঠেনি। ওনার দাবি উনি 71 সালে পরে তিনি এই ভারতে আসেন এবং সেখানে তিনি ওই মুচিয়া গ্রাম পঞ্চায়েত, মালদা বিধানসভার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ভাঙা খানপুর গ্রাম, একেবারে সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই গ্রামে তিনি বসবাস করেন। কিন্তু বারবার নাকি দরবার করেছেন প্রশাসনের কাছে, কিন্তু কোনো তার নাম ভোটার তালিকায় ওঠেনি, তার ভোটার কার্ডও নেই। কিন্তু তার ছেলেদের আবার আছে। তো এখন শুধু এই ভাঙা খানপুরের গ্রামের যে পরিস্থিতি, এখানে বিএলও যখন তার কাজ শুরু করে তখন তাদের চক্ষু চড়গাছ হয়ে যাচ্ছে, কারণ এই গ্রামের অধিকাংশ পরিবারই কিন্তু বাংলাদেশ থেকে আসা এবং অসংখ্য ভোটার এরকম দেখা যাচ্ছে যাদের 2002 সালে তো নেই, পরবর্তীকালে কারো হয়তো বাড়িতে কারো এক বা একাধিক জনের ভোটার তালিকায় নাম নেই, ভোটার কার্ড নেই, এরকম বিভিন্ন কিন্তু নমুনা সামনে আসছে।
আর সেই ইতিমধ্যেই সেই তালিকা একটা তৈরি করে সামনে আসছে ততই মাথায় হাত পড়ছে যারা বিএলওরা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে শুভতোষ। ভোটের সমস্যা মানে দিতাম অন্তত 20 বছর পরে অ্যাপ্লাই করছি, খালি হয় না, এক পার্টি উঠে গেছে আর এক পার্টি কাটিয়ে দেয়, পাটাপাটি কত দেশ না। 71 আইছিলাম গন্ডগোলের বছর, তারপরে করলে যাওয়া লাগবে 2-3 বছর ছিলাম বাড়ি, না এখনো নাম উঠেনি। সমস্যা এই যে স্যার করছে, আমাদের চিন্তার মুখে পড়েছি যে আমি তো ছোটবেলা থেকে এখানে ছোট ছিলাম, এখানে এসে প্রাইমারি হাই স্কুল সব পাস করেছি। এবার আমার ভোট হয়েছে 2005-এ, 2025-এ আছে, কিন্তু এখন ভবিষ্যতে এখন এসআর করতে গিয়ে কাটা পড়বে কিনা চিন্তার মুখে আছে। এখানে যেহেতু প্রত্যন্ত এলাকা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া, এখানে বেশ কিছু লোক এসছে ওপর থেকে, কিন্তু অনেকে বহুকালে আগে এসছে, আর অনেকে কিছু কিছু আছে তাদের এখনো নাম নেই, পরে এসছে তাদের নাম কারণ নাই। এমনকি কোনো বাড়ি আছে স্যার তাদের ছেলের নাম আছে, বাবার নাম নেই, এমন বাড়িও আছে। কিন্তু ওরা এখন খুব হীনমন্দায় ভুগছে, কি হবে ওদের, কি হবে। হ্যাঁ, আমি জানি না ওদের কাজ। আমি ফর্ম দেওয়ার কথা, আমি ফর্ম দিচ্ছি, ফর্ম জমা নেওয়ার দায়িত্ব আমার, ফর্ম দায়িত্ব আমি হিসাবে জমা নেবো আমি। দেখলেন আপনারা কি পরিস্থিতি। আর যখন এই মতো পরিস্থিতি চলছে ঠিক তখন এই তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে। কি দাবি? যারা শরণার্থী হিসেবে রয়েছেন তাদের নাম তোলা হোক ভোটার তালিকায়, সেই দাবি তারা তুলছেন। শুনুন একবার। বর্তমানে বিজেপি যেভাবে মানুষকে ভয় খাওয়াচ্ছে, সিএএ নাম করে ভয় খাওয়াচ্ছে, তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার তাদের পাশে রয়েছে, তাই আতঙ্কিত হবে না। আর বিজেপি তাদের কথায় আতঙ্কিত হওয়ার আপনাদের কোনো কারণ নেই। যে সমস্ত বাংলাদেশ থেকে যারা এসছেন, বহু ভোটার আছেন যারা হিন্দু ধর্মের কারণে বিতাড়িত হয়ে তারা সেখানে থাকতে না পেরে আমাদের এই ভারত ভূমিতে পশ্চিমবাংলায় তারা আশ্রয় নিয়েছেন। তারা আমাদের হিন্দু ভাই, কোনো হিন্দু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, মোদী সরকার সিএএ চালু করেছেন।